সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম পীতম্বরী নীলা কারা, কখন এবং কোন পরিস্থিতিতে ব্যবহার করবেন বা ব্যবহার উপযোগী, এর উপকারিতা, গুণাগুণ এবং কাজ কী। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনা। আমাদের আজকের আলোচনার শিরোনাম পীতম্বরী নীলা কখন, কারা এবং কোন পরিস্থিতিতে ব্যবহার করবেন বা ব্যবহার উপযোগী, এর কার্যকারিতা, গুণাগুণ ও কাজ কী। সুপ্রিয় দর্শক, হাতের এই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। এই যে চারটি প্রধান রেখা, এই চারটি প্রধান রেখা সম্পর্কে আমরা প্রত্যেকটা ভিডিওতেই প্রায় ধারণা নিই। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে পীতম্বরী নীলা নিয়ে। প্রথমে আমাদের জানতে হবে পীতম্বরী নীলা কী। পীতম্বরী নীলা হচ্ছে ব্লু সাফায়ার উইথ ইয়েলো সাফায়ার, অর্থাৎ নীলা এবং পোকরাজ একসাথে, টু ইন ওয়ান। তো এই নীলা এবং পোকরাজ একসঙ্গে কোন অবস্থায় ব্যবহার করা যায়, আমাদের আজকের আলোচনাটি থাকবে এমন, এবং এর কার্যকারিতা কী। তো আমরা জানি যে নীলা হচ্ছে শনির প্রতিকার। শনির স্থানটি এই আঙ্গুল। কোন ক্ষেত্রে নীলা ব্যবহার করা যায়? যদি শনির এই আঙ্গুল, মাঝের আঙ্গুল এই দিকে বাঁকা কিংবা এই দিকে বাঁকা কিংবা পেছনে বাঁকা কিংবা সামনে বাঁকা, কোনো দিকে বাঁকা থাকে, কিংবা আঙ্গুলটি যদি চ্যাপ্টা ধরনের থাকে, কিংবা আঙ্গুলে যদি এক্সট্রা কর বা এই ক্রস চিহ্ন কিংবা পারফেক্ট ক্রস চিহ্ন থাকে, কিংবা তিল চিহ্ন থাকে আঙ্গুলি পর্বে, কিংবা এই দুটো আঙ্গুলের মাঝে যদি ফাঁক থাকে, এই দুটো আঙ্গুলের মাঝে হাত এরকম টান টান করলে এই দুটো আঙ্গুলের মাঝে যদি ফাঁক দেখা যায়, হ্যাঁ, কিংবা শনির এই স্থানে যদি জাল চিহ্ন, অর্থাৎ সাটার্ন মাউন্টে যদি জাল চিহ্ন, যদি তিল চিহ্ন, যদি ভাগ্যরেখাতে এরকম ক্রস চিহ্ন, কিংবা শনির স্থানে যদি পারফেক্ট ক্রস চিহ্ন, এমনটিও থাকতে পারে। আবার এই যে ভাগ্যরেখা এইভাবে ওঠে, অনেকের এইভাবেও এরো রেখা থাকতে পারে, এইভাবেও এরো রেখা থাকতে পারে, তাহলে শনি অশুভ। অনেকের এই দুই পাশে উঁচু, এই পাশ আর এই পাশ উঁচু, মাঝখানে খাল বা গর্তের মতো থাকে, তাহলেও শনি অশুভ। এক্ষেত্রে ব্যবহার করতে হয় নীলা। তো এটি গেল শনির ক্ষেত্র। এবার আমরা দেখব, যেহেতু পীতম্বরী নীলা, নীলা উইথ পোকরাজ, এটা আমরা নীলার সূত্র পেলাম। এবার পোকরাজের সূত্র দেখব, যে পোকরাজ কোন অবস্থায় ব্যবহার উপযোগী হয়। যদি এই তর্জনী আঙ্গুলটি সোজা না হয়, কোনো দিকে বাঁকা হয়, এই দিকে বাহিরের দিকে বাঁকা, কিংবা শনির আঙ্গুলের দিকে বাঁকা, কিংবা পিছন সাইডে বাঁকা, কিংবা সামনের দিকে বাঁকা, কিংবা আঙ্গুলের তিল চিহ্ন কিংবা ক্রস চিহ্ন, এটি যে কোনো পর্বেই হতে পারে, কিংবা পারফেক্ট ক্রস চিহ্ন, এরকমটি যদি থাকে। আবার এই যে শনির বৃহস্পতির স্থান, দেখুন এখানটায় অনেকটাই জায়গা, কিন্তু আমি যেভাবে এঁকেছি আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা যেখান থেকে উঠেছে অনেকটা জায়গা নিয়ে, কিন্তু যদি এই স্থানটি জায়গা কম হয়, অর্থাৎ এইভাবে যদি আয়ুরেখা মস্তিষ্ক রেখা অতীত হয়, তাহলে দেখুন জায়গা কিন্তু কমে গেল। অর্থাৎ বৃহস্পতির এই জায়গাটি যদি ছোট হয়, যদি এই জায়গাটি দাবা টাইপের হয়, কম মাংসালো হয়, কম মাংসালো,
যদি এই স্থানে জাল চিহ্ন পরিলক্ষিত হয়, যদি এই স্থানে তিল চিহ্ন পরিলক্ষিত হয়, যদি এই আঙ্গুলের গোড়ায় এইভাবে কড়া পড়া, শক্ত কড়া পড়া মতো থাকে, যদি অনেকের এইভাবে ওঠে, আয়ুরেখা থেকে একটি ঊর্ধ্বরেখা উঠে এই বৃহস্পতিতে যায়, এটি অত্যন্ত শুভ। যদি এই রেখাতে, যদি এই ঊর্ধ্বরেখাতে এই ধরনের কোনো জপ চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে বৃহস্পতি অশুভ। সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার হচ্ছে পোকরাজ বা ইয়েলো সাফায়ার। এবার আসুন আমরা পীতম্বরী নীলাতে আসি। পীতম্বরী নীলা, ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা উইথ ইয়েলো সাফায়ার বা পোকরাজ। তো এই ক্ষেত্রে জাতক বা জাতিকা দুটো স্টোন ব্যবহার না করে, নীলা এবং পোকরাজ আলাদা আলাদা ব্যবহার না করে একটি রত্ন ধারণ করতে পারে, সেটি হচ্ছে পীতম্বরী নীলা। দুটো না করে একটি ধারণ করলে সমান ফল পেয়ে যাবে বা কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবে। তো এবার আসুন আমরা জানব যে এর বেনিফিট কি বা উপকারিতা কি। দেখুন, যখন শনি অশুভ থাকে তখন মানুষের মধ্যে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, অগ্নুৎপাত, অগ্নুৎপাত বলতে এখানে আগুন লেগে পুড়ে যাবে এমনটি নয়, আবার শনির কারকতায় আগুন লাগতেও পারে। এটি হচ্ছে মেসেজ বা তথ্য। আর যে তত্ত্বকথা, জ্যোতিষশাস্ত্রের যে তত্ত্বকথা, সেটি হচ্ছে হৃদয়ের অগ্নুৎপাত, অন্তর্দহন, সেটি কিন্তু থাকবেই থাকবে শনির কারকতায়, মাস্ট বি থাকবে। দাম্পত্য কলহ, স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন, বারবার লস, বারবার ক্ষতিগ্রস্ততা, পলাতক জীবনযাপন অর্থাৎ আত্মগোপন, দেনাগ্রস্ত, দেনা বা ঋণগ্রস্ত হয়ে আত্মগোপন করে থাকা, মামলা মকদ্দমায়, মিথ্যা মামলা মকদ্দমায় ফেসে যাওয়া, মিথ্যা মামলা মকদ্দমায় ফেসে যাওয়া, এগুলো হচ্ছে শনির কারকতা। অর্থাৎ শনি অশুভ থাকলে জ্যোতিষশাস্ত্র মতে জাতকের মধ্যে এইগুলো হতে পারে। এবার আসুন বৃহস্পতি অশুভ থাকলে কি ধরনের সমস্যা সৃষ্টি হয়। প্রথমত শিক্ষাক্ষেত্রে বাধা, দাম্পত্য কলহ, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহে বাধা অর্থাৎ বিবাহের বিলম্বনা, দেরিতে বিবাহ, বিবাহ হতে হতে ভেঙে যাওয়া, পাত্রপক্ষ দেখে যাবে কথা বলবে না, বা পাত্রীপক্ষ দেখে যাবে বা বাড়ি যেয়ে জানাচ্ছে আর বলবে না, এক কথায় বিবাহ কেন্দ্রিক জটিলতা, সন্তান হতে বিলম্ব হওয়া, সন্তান ধারণ করতে বিলম্ব হওয়া, দাম্পত্য জীবনে অশান্তি, সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসা, হওয়া কাজ আটকে যাওয়া, সঞ্চয় না হওয়া অর্থাৎ সেভিংস হতে চায় না, সৌভাগ্য তাদের কাছাকাছি স্থানে নিয়ে যাবে কিন্তু হবে না। হওয়া কাজ আটকে যাওয়া মানে ধরেন আপনি খুব ভালো খেলোয়াড়, ভালো খেলছেন, ভালো ফুটবল খেলোয়াড়, সারা মাঠ ভালো খেলবেন কিন্তু গোল দিতে ব্যর্থ হবেন, সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসবেন। এটি হচ্ছে বৃহস্পতির কারকতায় হয়ে থাকে। অধার্মিকতা, মিথ্যা সন্দেহের প্রবণতা, খুঁতখুঁতে স্বভাব, খুঁতখুঁতে মনোভাব, মিথ্যা সন্দেহর প্রবণতাও আসে, আত্ম অহংকার, অহংকার বেড়ে যায় জাতকের, এগুলো বৃহস্পতি অশুভ থাকলে আসে। তো পীতম্বরী নীলা ধারণে জ্যোতিষশাস্ত্র মতে পীতম্বরী নীলা ধারণে এই দুইটি গ্রহের, শনি এবং বৃহস্পতি গ্রহের যে অশুভ কারকতা রয়েছে সেগুলোর বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ বৃহস্পতি অশুভ থাকলে কিন্তু আয়ের পথ স্লো হয়ে যায়, আর পোকরাজ ধারণে জ্যোতিষশাস্ত্র মতে পোকরাজ ধারণে আয়ের পথের বিস্তার ঘটায়। সুপ্রিয় দর্শক,
আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচন করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন আর সুন্দর থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই।